বন্ধুরা, আমরা যে যেমন বিশ্বাস করি আমরা সেই অনুযায়ী কাজ করি এবং আমাদের এই বিশ্বাস এটা নির্ধারণ করে দেয় যে আমরা জীবনে সফল হব নাকি ব্যর্থ হব। যেমন ধরুন, কেউ হয়তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াশোনা করেন অথবা ব্যায়াম করেন, আবার অন্যদিকে কেউ বেশিক্ষণ ধরে ঘুমায় আর ভাবে এত সকালে উঠে কি হবে। বেলায় ঘুম থেকে উঠলেও তাদের জীবনে কোনো সমস্যা হবে না। আমাদের এই বিশ্বাসগুলো আমরা প্রতিনিয়ত নিজেদের সাথে কি কথা বলছি সেটার থেকে জন্ম নেয়। অতএব জীবনে সফল হতে গেলে আপনি নিজের সাথে কি ধরনের কথাবার্তা বলছেন সেটার উপরে আপনাকে নিয়ন্ত্রণ আনতে হবে। লেখক শ্যাড হ্যামসেটার তার লেখা বই হোয়াট টু সে হোয়েন ইউ টক টু ইয়োরসেলফে এই জিনিসটাই শিখিয়েছেন যে কিভাবে আমরা যেই কথাবার্তাগুলো সারাদিনে নিজেদেরকে বলি সেটার উপরে একটা নিয়ন্ত্রণ আনতে পারবো এবং জীবনে সফল হতে পারবো। তিনি বলেছেন সর্বপ্রথম আমাদের স্বকথোপকথনগুলোকে সংশোধন করতে হবে এবং সেটাকে আরো কার্যকর এবং উৎপাদনশীল চিন্তাভাবনা দিয়ে প্রতিস্থাপন করতে হবে। লেখক বলেছেন বাস্তব জীবনে আমাদের চিন্তাভাবনাগুলো থেকে আমাদের আবেগের জন্ম নেয়, যা আমাদের কর্মে পরিণত হয়। আমাদেরকে যদি জীবনে সফল হতে হয় তাহলে আমাদের এই চিন্তাভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করে এগুলোকে আবার পুনরায় প্রোগ্রাম করতে হবে। লেখক তার বইতে বিস্তারিতভাবে এই বিষয় নিয়েই আলোচনা করেছেন যে কিভাবে আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের জীবনের একটা পরিবর্তন করতে পারবো। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেখক বলেছে মানুষের মস্তিষ্ক হলো একটা শক্তিশালী কম্পিউটার যেটার যে কোনো যুক্তিসঙ্গত কাজ করবার ক্ষমতা আছে যেমন আপনি করতে চান, কিন্তু এই মস্তিষ্ককে কিভাবে সঠিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি এটিকে সঠিকভাবে ব্যবহার করেন এবং ঠিক করে এটিকে নির্দেশ দেন তাহলে এটি আপনার জন্য সঠিক উপায়ে কাজ করবে, কিন্তু আপনি যদি আপনার এই মানসিক কম্পিউটারকে ভুল নির্দেশ দেন তাহলে এটি সেই ভুল নির্দেশের উপরে ভিত্তি করে কাজ করবে এবং আপনাকে ভুল পথে চালিত করবে। আমরা আমাদের মস্তিষ্ককে কীরকম নির্দেশ দেব এটা অনেকটা আমাদের ছোটবেলার পরিবেশের উপরে নির্ভর করে। আমাদের জীবনের প্রথম 18টা বছর আমরা যদি একটা মোটামুটি ইতিবাচক পরিবেশে বড় হয়ে উঠি তাহলে আমাদেরকে 1,48,000 বারেরও বেশি না বলা হয়ে থাকে। আমরা যখনই কিছু করতে যাই আমাদেরকে এটা বলা হয় যে আমরা সেটা পারবো না। আপনি যদি একটু বেশি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে আপনাকে হয়তো 1,00,000 বার অথবা 50,000 বার না বলা হতে পারে। আর আস্তে আস্তে আমরা অন্যদের এই মতামতের ভিত্তিতে নিজেদের মস্তিষ্কে নিজেদের একটা ছবি তৈরি করে নিই। ছোটবেলা থেকে আমরা যেই জিনিসগুলো শুনে আসি আমরা সেগুলোকে সত্যি বলে মনে করে নিই। লেখকের মতে আপনি আপনার মস্তিষ্কের ভিতরে যেমন ধরনের চিন্তাভাবনা করবেন কোনো না কোনো উপায় আপনি সেটা ঠিক ফেরত পাবেন। এই ধরনের চিন্তাভাবনাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য লেখক বলেছেন আমাদেরকে আমাদের মস্তিষ্কে রিপ্রোগ্রামিং করতে হবে। আমাদের মস্তিষ্ককে নতুন চিন্তাভাবনা দিয়ে রিপ্রোগ্রামিং করবার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে। আমাদের মস্তিষ্ক অনেকটা একটা কম্পিউটারের মতো কাজ করে। সবথেকে শক্তিশালী কম্পিউটারের তুলনায় মানব মস্তিষ্কের ক্ষমতা অনেক বেশি। একটা কম্পিউটারের 3টে মৌলিক অংশ রয়েছে, যেমন একটা স্ক্রিন, একটা কিবোর্ড এবং একটা হার্ড ডিস্ক। আমরা কম্পিউটারে কি প্রোগ্রাম করছি কম্পিউটার স্ক্রিনে আমরা সেটা দেখতে পাই। আমরা যেই ধরনের তথ্যগুলো কম্পিউটারে সংরক্ষণ করতে চাই কম্পিউটার স্ক্রিনে আমরা সেগুলোকে দেখতে পাই। কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে আমরা নির্দেশাবলী বা তথ্য কম্পিউটারে ইনপুট করি। আমরা আমাদের তথ্যগুলোকে কম্পিউটারের হার্ড ডিস্কে রেকর্ড করে রাখি। আমরা যেই ধরনের তথ্য এই হার্ড ডিস্কে স্টোর করে রাখবো সেটা সারা জীবন রয়ে যাবে যদি না আমরা সেটা নিজের থেকে মুছে ফেলি অথবা অন্য কোনো তথ্য দিয়ে যদি না আমরা সেটাকে প্রতিস্থাপন করি। লেখকের মতে এই কম্পিউটার স্ক্রিন মানুষের চেহারা এবং ক্রিয়াগুলোর সঙ্গে তুলনীয়, যেমনটা আমরা আমাদের চারপাশের বিশ্বের সামনে প্রদর্শন করি। কম্পিউটার কিবোর্ড হলো মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মতো, অর্থাৎ আমরা যা কিছু শুনি, দেখি, স্বাদ নিই, স্পর্শ করি, গন্ধ পাই এবং যা কিছু আমরা নিজেদেরকে বলি। অতএব আমরা আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমাদের মস্তিষ্কের প্রোগ্রাম করি। লেখকের মতে 75% কিংবা তারও বেশি তথ্য আমাদের মস্তিষ্কে যেগুলো ছোটোর থেকে রেকর্ড করা হয় সেগুলো আমাদের বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ এই তথ্যগুলো আমাদেরকে এটা মনে করতে বাধ্য করে যে আমরা জীবনে সফল হতে পারবো না। আমাদের অবচেতন মন বাস্তব পরিস্থিতি এবং আমাদের অবচেতন মনের ভিতরে কি তথ্য আছে
তার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারে না। ধরুন আপনি প্রচুর অর্থ উপার্জন করেন, কিন্তু আপনি সবসময় নিজেকে এটা বলেন যে যতই অর্থ আমি উপার্জন করি না কেন, আজকাল যা খরচা হচ্ছে আমি আর পেরে উঠছি না। আপনি যদি সবসময় নিজেকে এই রকম বলতে থাকেন, তাহলে আপনার অবচেতন মনের কাছেও এই ধরনেরই একটা মেসেজ যাবে, এবং বাস্তবে আপনি প্রচুর ধনী হয়ে গেলেও আপনার অবচেতন মন তার পাওয়া মেসেজ অনুযায়ী কাজ করবে। অর্থাৎ আপনার অবচেতন মন তার পুরো শক্তি দিয়ে আপনাকে মানসিক এবং শারীরিকভাবে দুর্বল করে তুলবে, এবং সব রকমভাবে এটা চেষ্টা করবে যে আপনি যেন নিজেকে একজন ধনী ব্যক্তি হিসাবে অনুভব না করেন। অতএব আপনাকে আপনার স্বকথোপকথনগুলোর উপরে খেয়াল রাখতে হবে। লেখক বলেছেন বাস্তবে 5 ধরনের স্বকথোপকথন হয়। যেমন নেতিবাচক গ্রহণযোগ্যতার স্তর। এই স্তরে আপনি নিজের সম্পর্কে কিছু খারাপ অথবা কোনো নেতিবাচক কথা বলেন এবং আপনি সেটা গ্রহণ করেন। এই ধরনের স্বকথোপকথনের স্তরে একজন মানুষ সাধারণত এই ধরনের কথাগুলো বলে থাকে, যেমন আমি পারবো না, বা আমি যদি পারতাম, বা আমি এটা করতে চাই কিন্তু আমি এটা পারবো না, ইত্যাদি। এই ধরনের কথাবার্তাগুলোকে একজন মানুষকে চিহ্নিত করতে হবে এবং এগুলোকে যতটা সম্ভব কম বলতে হবে, কারণ এগুলো আমাদের বিরুদ্ধে কাজ করে। স্বকথোপকথনের দ্বিতীয় স্তরে আসে স্বীকৃতি স্তর এবং পরিবর্তনের প্রয়োজন। লেখকের মতে এই স্তরে স্বকথোপকথনগুলো আমাদের বিরুদ্ধে কাজ করে। এই স্তরে আমরা নিজেদের কাছে এবং অন্যদের কাছে আমাদের পরিবর্তনের প্রয়োজনীয়তার একটা স্বীকৃতি জানাই। এই স্তরে আমাদের জন্য একটা বিপদ ডেকে আনে, কারণ এই স্তরে আমরা সাধারণত এই ধরনের কথাগুলো বলে থাকি, যেমন আমার প্রয়োজন, বা আমার করা উচিত, বা আমার উচিত, ইত্যাদি। আর এই ধরনের কথাগুলো বলে আমরা একটা সমস্যার শিকার করে নিই। আপনি যখন নিজেকে এটা বলছেন যে আপনাকে সত্যি আরো সংগঠিত হতে হবে, তার মানে আপনি আপনার অবচেতন মনে এই মেসেজটা পাঠাচ্ছেন যে আপনি সংগঠিত নন, এবং এই কারণে আপনি সংগঠিত হতে চাইছেন। স্বকথোপকথনের তৃতীয় স্তরে আসে পরিবর্তনের সিদ্ধান্তের স্তর। তৃতীয় স্তরে স্বকথোপকথনগুলো হলো এমন একটা স্তর যা আপনার পক্ষে কাজ করে। এই স্তরে আপনি এটা স্বীকার করে নেন যে আপনার পরিবর্তনের প্রয়োজন আছে, এবং আপনি সেই সম্পর্কে সিদ্ধান্ত নেন, এবং আপনি সেটা বর্তমানকালে বর্ণনা করেন যেন পরিবর্তনটা এখনই ঘটছে। এই স্তরে মানুষ সাধারণত এই ধরনের কথাগুলো বলে থাকেন, যেমন কর্মক্ষেত্রে তার সবার সাথে মিলেমিশে কাজ করতে আর অসুবিধা নেই, আমি আর দরকারের থেকে বেশি খাবো না, আমি কখনোই একটা ট্রাফিক জ্যামে আর বিরক্ত প্রকাশ করব না, ইত্যাদি। স্বকথোপকথনের চতুর্থ স্তরে আসে দ্য লেভেল অফ দ্য বেটার ইউ। লেখক বলেছেন চতুর্থ স্তরে স্বকথোপকথনকে মানুষ সব থেকে কম ব্যবহার করে, এবং এটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই স্তরে আপনি নিজের জন্য একটা নতুন ছবি তৈরি করেন, যেমনটা আপনি বাস্তবে হতে চেয়েছিলেন, এবং সেটা আপনার অবচেতন মনে আপনি পাঠিয়ে দেন, এবং আপনি নিজেকে এই রকম বলেন যে আমি ঠিক এই রকম হতে চাই, আপনি আমাকে এখন থেকে এইভাবে তৈরি করুন। অতীতে আমি আপনাকে যেই নেতিবাচক প্রোগ্রামিং দিয়ে ভরে দিয়েছি সেটা ভুলে যান, এবং এখন থেকে এই নতুন প্রোগ্রামিংয়ের জন্য আপনি কাজ করুন। এই স্তরে মানুষ সাধারণত এই ধরনের কথাগুলো বলে থাকেন, যেমন আমি আছি, আমি সংগঠিত এবং আমার জীবন নিয়ন্ত্রণে আছে, আমি একজন বিজয়ী, আমি সুস্থ, উদ্যমী, উৎসাহী, এবং এটির জন্য আমি কাজ করছি, আমাকে এখন কোনো কিছুই আর থামাতে পারবে না। বাস্তবে আমি যেমন, আমি নিজেকে সেইভাবেই এখন পছন্দ করি, আমি আত্মবিশ্বাসী, এবং এখন থেকে আমি আমার পছন্দ মতো জীবনযাপন করব, এবং আমার জন্য যেটা সঠিক আমি নিজের জন্য সেটাই বেছে নেব। স্বকথোপকথনের পঞ্চম স্তরে আসে নিশ্চিতকরণের স্তর। স্বকথোপকথনের এই স্তর বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। এই স্তরে মানুষ সাধারণত এই রকম বলে থাকে যে জীবন আমার কাছে একটা আনন্দময়ী জায়গা, ইত্যাদি। এরপর লেখক বলেছেন মানুষ যেই ধরনের আরামদায়ক চিন্তাভাবনাগুলো নিয়ে বড় হয়ে ওঠে সেগুলো থেকে সে আর বেরোতে চায় না। এই চিন্তাভাবনাগুলো একজন মানুষের জন্য ভালো না হলেও সেটা তার জন্য কোনো পার্থক্য আনে না, আর সে তাই সেই পুরনো চিন্তাভাবনাগুলো নিয়েই বেঁচে থাকতে ভালোবাসে। লেখক বলেছেন একজন মানুষের অ্যাটিটিউড বা মনোভাব তার স্বকথোপকথনগুলোর উপরে অনেকটাই নির্ভর করে। আমাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি আমাদের বিশ্বাসের দ্বারা নির্ধারিত হয়। আমরা যদি এটা মনে করে নিই যে আমরা সেরা হতে পারবো না, তাহলে বাস্তবেও সেই রকম ঘটবে। একজন মানুষের মস্তিষ্কের প্রোগ্রামিং তার বিশ্বাস তৈরি করে, বিশ্বাস মনোভাব বা দৃষ্টিভঙ্গি তৈরি করে, দৃষ্টিভঙ্গি অনুভূতি তৈরি করে,
অনুভূতি কর্ম নির্ধারণ করে এবং কর্ম একটা ফলাফল তৈরি করে। এরপর লেখক বলেছেন, জীবনে সুখী এবং সফল হবার জন্য আপনাকে সমস্ত কিছু সঠিকভাবে পরিচালনা করা শিখতে হবে, যেমন অন্যদের পরিচালনা করা, আপনার সম্পদের পরিচালনা করা এবং আপনার ভবিষ্যতের পরিচালনা করা। সঠিক পরিচালনার মাধ্যমে আপনি আপনার জীবনের হতাশাকে কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি একটা পরিপূর্ণতার জীবন উপভোগ করতে পারবেন। নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে আপনি ঠিক বিজয়ী হবেন। আপনার চিন্তাভাবনাগুলো যেমন হবে আপনার জীবন সেইভাবেই গঠিত হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।